সঙ্গে আছি আমি সজল মিত্র রিচা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আটকে থাকা এইচএসসি পরীক্ষা কাল থেকে শুরু, সব প্রস্তুতি সম্পন্ন। ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় থাকছে সশস্ত্র বাহিনী, প্রশিক্ষণ দেবে রাশিয়া। অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু। পাইলটের দক্ষতায় ল্যান্ডিং গিয়ার কাজ না করা বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাব তার কাছে। কমল। ধন্যবাদ রিচার্ড। যেটি আমি একটু বলি, ঠিক 7:40 ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল চট্টগ্রামের উদ্দেশ্যে 42 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG617। এটা মূলত -8 মডেলের বিমান। এই বিমানটি কিন্তু ঠিক 8:30টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল। যখন এই বিমানটি প্রথম ল্যান্ড করতে যায়, তার ল্যান্ডিং গিয়ারটি খুলছিল না, তখনই কিন্তু বিমানটি অবতরণ না করে সেটি আবার আকাশে উড়ে যায়। এরপর একে একে 3বার সে চেষ্টা করেছিল ল্যান্ডিং গিয়ার নামানোর জন্য। যখন নামতে পারছিল তখন কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এবং যাতে জরুরি অবতরণ করলে যে ধরনের পরিস্থিতি হতে পারে তা মোকাবেলার জন্য বাংলাদেশ বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং চিকিৎসকদের প্রস্তুত করা হয়েছে শাহ আমানত বিমানবন্দরে। এবং ক্যাপ্টেন রুবায়েত চতুর্থ দফার চেষ্টায় কিন্তু তিনি সফল হন, এবং তিনি কিন্তু যে অর্ধেক যখন চাকাটি খুলে সেই অবস্থাকে তিনি কিন্তু সেফ ল্যান্ডিং করেন। বলা হয়েছে ক্যাপ্টেন রুবায়েত বাংলাদেশের একজন দক্ষ পাইলট, এবং তিনি দক্ষ পাইলট সেটা কিন্তু তিনি পরিচয় দিয়েছেন আজকে যে অর্ধেক চাকা খোলার পরে, যে তিনি তারপর সফলভাবে তিনি অবতরণ করতে পেরেছেন। তারপর যাত্রীরা কিন্তু যেটি বলছে, তারা চেষ্টা করেছেন সুস্থ থাকার জন্য, এবং কোনো যাত্রী সামান্য আহত হয়নি। যেমন আমার সাথে রয়েছেন এখন ডাক্তার শরীফ, তিনি মূলত কিছুক্ষণ আগে এই বিমানটিতে উঠে তিনি যাত্রীদের পরীক্ষা করেছেন। আমি প্রথম জানতে চাইবো, আপনি যখন উঠেছেন বিমানে যাত্রীদের শারীরিক পরীক্ষা করার জন্য, তখন আপনি কি অবস্থা দেখেন, যাত্রীরা কেমন ছিল? আমি এখন কথা বলছি বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ZMA শরীফের সাথে। জি, আমি প্রথমে আমাদের গতবারের US বাংলার ইমার্জেন্সি ল্যান্ডের অভিজ্ঞতায় আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। যখন আমরা ইমার্জেন্সি কল পাই, আমি সরাসরি বিভাগীয় পরিচালক শাহরিয়ার স্যারকে ফোন করি। উনি আমাকে 4টা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন। আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল, মেডিকেল টিম এবং সবাই। প্রথমে যাত্রীদেরকে আমি উঠে যেটা দেখলাম, যাত্রীরা আসার পরে তারা একটু প্যানিক ছিল। কয়েকজন সামান্য একটু পায়ে আঘাত পেয়েছে, এবং তাদেরকে আমরা এনশিওর করি যে আমাদের সমস্ত প্রিপারেশন আছে, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং তারা আমাকে এটাই বলছিল যে তারা পাইলটের সুস্পষ্ট নির্দেশনায় সেফটি রুলগুলো ফলো করার পরে তারা তেমন বেশি আঘাত পায় নাই। কিছু একটু মানসিকভাবে তারা একটু বিপর্যস্ত ছিল, এবং কিছু প্যানিক অ্যাটাক ছিল। এখানে সংসদ সদস্য মহোদয় সহ, সাতকানিয়া সংসদ মহোদয় সহ সবাই খুব প্যানিক অ্যাটাকে ছিল। আমি একটু বলি, ক্যাপ্টেন রুবায়েত যিনি সাহসিকতার সাথে দক্ষতার সাথে বিমানটি আবার একটা বিমান যেটি বারবার ল্যান্ডিং গিয়ার খুলছিল না, দক্ষতার সাথে সেই বিমানটি যদি ল্যান্ডিং করেছেন, সেই ক্যাপ্টেন রুবায়েতের অবস্থা কিছু, তাকে তো আপনি শারীরিকভাবে পরীক্ষা করে দেখেছেন, তার মনোবল কতটা দৃঢ়তা ছিল? খুবই এক্সিলেন্ট ছিলেন। আমি প্রথমে ওনাকে যখন দেখি, উনি যে এত বড় অনেকক্ষণ ধরে ট্রাই করতেছেন ল্যান্ড করার জন্য, ওনাকে দেখে মনেই হয় নাই। আমি প্রথমে বুঝতে পারি না যে উনি পাইলট। ওনাকে যখন ফিজিক্যালি দেখলেন উনি খুব ভালো ছিলেন, এবং সবাইকে সাহস দিচ্ছিলেন, এবং সবাই ওনাকে সাহস দিচ্ছেন। কিন্তু উনি মানসিকভাবে খুবই দৃঢ়, এবং উনি খুব কনফিডেন্ট ছিলেন, এবং সবাই ওনার প্রশংসা করছে। এবং যেসব যাত্রী ভয় পেয়েছিল, ওনারা বললেন যে আমরা এই পাইলটের কথা শুনেই কিন্তু আশ্বস্ত ছিলাম। আমরা প্লেনের মধ্যে আমরা কোনো ক্যাওস করিনি, আমরা খুব শান্তভাবে ছিলাম, শুধুমাত্র এই পাইলটের নির্দেশনা মেনে। ধন্যবাদ। আমরা কথা বলছি চট্টগ্রাম বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফের সাথে। আমরা একটু কথা বলবো, একজন যাত্রী রয়েছেন। আসলে আপনারা কিভাবে বিমানটি যখন ঢাকা থেকে উড্ডয়ন শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে, কিভাবে আপনারা টের পেয়েছিলেন যে আসলে বিমানের চাকা খুলছে না, বা তখন বিমানের অভ্যন্তর অবস্থা কি ছিল? আমরা একজন যাত্রীর সাথে কথা বলছি এখন। আচ্ছা, প্রথম যখন ল্যান্ডিংয়ের সময় আর কি, উনি একটু আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, আমরা চেষ্টা করছি ল্যান্ডিংয়ের। তো ফার্স্ট ল্যান্ডিংয়ের সময় জাস্ট ল্যান্ড করতে চেয়ে আবার উঠে গেলেন, তখন সবাই স্বাভাবিকভাবে নিয়েছে, এবং উনি আশ্বস্ত করছে যে সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমরা চেষ্টা করতেছি। তো সেকেন্ড থার্ড যখন 3বার করার পরে একটু মানসিকভাবে সবাই একটু বিপর্যস্ত হয়ে গেছিলো, এবং একটা সময় হাওয়া করে কান্নাকাটিও শুরু করে দিয়েছিল। তা আল্লাহর অশেষ রহমত যে সুন্দরভাবে ল্যান্ডিং করছে। তবে রুবায়েত সাহেব, মানে ক্যাপ্টেন রুবায়েত, এক্সেলেন্ট, হি ইজ অ্যান এক্সেলেন্ট। এবং যে ল্যান্ডিংয়ের সময় যে নর্মাল ল্যান্ডিংয়ে যেটা হয়, এই ল্যান্ডিংয়ে কেউ টেরই পায়নি,
এবং আমরা যতটুকু জানি বিমানটি যখন ল্যান্ডিং করতে পারছিল না সে কিন্তু মাঝপথে আবার আকাশে গিয়ে কিছুক্ষণ স্থির অবস্থায় ছিলেন এবং তিনি কিন্তু এটা হচ্ছে একটা পলিসি যে তেল আচ্ছা আমি এটা শেষ করি রিচার্ড যেটি কথা হচ্ছে মূলত 7:40 এই বাংলাদেশ বিমানের BG617-8 মডেলের বিমানটি উড্ডয়ন করে চট্টগ্রামের উদ্দেশ্যে, যেখানে ছিল 42 জন যাত্রী 4 জন ক্রু এবং যাত্রীদের মধ্যে একজন ভিআইপি ছিলেন, তিনি হচ্ছেন সাতকানিয়া আওয়ামী লীগের এমপি ডক্টর আবু রাজা নদবী। সে 42 জন যাত্রী এবং 4 জন ক্রু নিয়ে 8:30 বিমানটি কিন্তু শাহমান বিমানবন্দরে অবতরণ করা ছিল, কিন্তু যখন অবতরণের ঠিক মুহূর্তে তিনি যখন ল্যান্ডিং গিয়ার নাম ছিল না, তিনি অবতরণ না করে উড্ডয়ন করেন। একে 3বার তিনি চেষ্টা করে যখন ব্যর্থ হন এবং কিছুক্ষণ তিনি কিন্তু আকাশে তিনি উড্ডয়ন অবস্থা ছিলেন, তিনি কোনোদিন দিকে যাননি। পরবর্তী বিমানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী যারা দক্ষতা রয়েছেন, ফায়ার সার্ভিস এবং চিকিৎসকরা এসে বিমানবন্দরে অবস্থান নেন। এরপর 4র্থ দফার চেষ্টায় ক্যাপ্টেন রুবায়েত সফলভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটটিকে অবতরণ করতে সক্ষম হন এবং 42 জন যাত্রী 4 জন ক্রু একদম অক্ষত অবস্থায় তারা এই বিমানটি সহ বা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। এবং কিছুক্ষণ আগে চিকিৎসক ডাক্তার শরীফ তাদের সবার পরীক্ষার পরে তাদের রুগীদের যারা যাত্রী তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ বাসায় চলে গেছেন। তো রিচার্ড এখন পর্যন্ত আমার কাছে ছিল যে ক্যাপ্টেন রুবায়েতের দক্ষতায় যে বিমানটি বেঁচে গেল বিপর্যয়ের কাবল থেকে এবং 42 জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে তার সর্বশেষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের কারণে বাংলাদেশ বিমানের যে একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না, সেই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। করোনা সংকটের দীর্ঘ 1.5 বছর পর কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ অবস্থায় শিক্ষামন্ত্রী বলেছেন, ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিডের প্রভাবে গতবার পরীক্ষা ছাড়াই বিষয়ভিত্তিক ম্যাপিংয়ে উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী। তবে এবার মূল্যায়ন হচ্ছে পরীক্ষার মাধ্যমে। রেওয়াজ অনুযায়ী প্রতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে হলেও এবার হচ্ছে ডিসেম্বরে। সব মিলিয়ে প্রায় 2 বছর 8 মাস পর বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11টি বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 14 লাখ পরীক্ষার্থী। এর মধ্যে সম্পন্ন হয়েছে কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো সহ সার্বিক প্রস্তুতি। তবে কোভিড সতর্কতার কারণে এবারের পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষার সময়ও কমিয়ে আনা হয়েছে 1.5 ঘন্টায়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এমসিকিউ অংশে 25টি প্রশ্নের মধ্যে উত্তর দিবেন 12টির, আর তত্ত্বীয় অংশে 8টির মধ্যে উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের 30টির মধ্যে 15টি এমসিকিউ এবং 11টির মধ্যে 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এবারের পরীক্ষায় উদ্বেগ জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে কোভিডের নতুন ধরন অমিক্রনের বিস্তার। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শনাক্ত না হলেও সতর্ক অবস্থানে সরকার। তাই এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিদের উপর দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। খুব দ্রুত ইনফেক্ট করবে এবং একই সঙ্গে এর শারীরিকভাবে ক্ষতি করবার, এমনকি মানুষকে মেরে ফেলবার ক্ষমতাও অসীম। কোভিড সতর্কতায় পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর পরীক্ষা চলার সময় কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বর্জ্য থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে বিদ্যুৎ। 30 একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। প্রতিদিন 3000 টন বর্জ্য সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন। অন্তত 2 কোটি মানুষের ঢাকায় প্রতিদিন 5000 টনের বেশি ময়লার স্তূপ জমা পড়ে ভাগাড়ে। শহরে মাথাপিছু ময়লার উৎপাদন 0.6 কেজি। এই বিপুল বর্জ্যের চাপ পরিবেশ দূষণের পাশাপাশি দুশ্চিন্তার কারণ নগর কর্তৃপক্ষের। এবার বর্জ্য ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন। হাতে নেওয়া হয়েছে প্রকল্প। 30 একর জমির ওপর 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে 25 বছরের চুক্তি করল সরকার। বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উত্তর সিটির মেয়র। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নগরীতে জমা হয়। আমরা একটি পরিষ্কার নগরী করতে চাই। প্রতিদিন 3000 টন বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য দিতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কার্বন নিঃসরণের বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা শহরে বিদ্যুৎ চালিত বাস চালু করতে চাই আমরা। উৎপাদিত বিদ্যুৎ 18 টাকা দরে কিনবে বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রী জানান, এমন প্রকল্প থেকে আরও বিদ্যুৎ উৎপাদন হলেও তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ঢাকা শহরে বর্জ্যের ব্যবস্থা
এই ব্যবস্থার জন্য যে বিদ্যুৎ বিভাগ এইভাবে চলে আসছে, এগিয়ে আসছে, এত উচ্চ মূল্যেও বিদ্যুৎ কিনছেন তারা, এটা একটা বড় উদাহরণ। আমরা সবগুলোর ওয়েস্টের ব্যবস্থাপনার জন্য যদি সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেখানে বিদ্যুৎ বিভাগ থাকবে ইনশাল্লাহ। গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্য সিটি কর্পোরেশনেও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে গিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সর্বোত্তম মনে হয়েছে। এখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, সেখান থেকে আমাদের বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ কিনে নেবে। 9 মাসের মধ্যে শুরু হবে প্রকল্পের কাজ, 2 বছরের মধ্যে হবে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শতবর্ষ উদযাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার শুরু হওয়া অনুষ্ঠান চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এই মহেন্দ্র খানের অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত এই বিদ্যাপীঠের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গবেষণা আর জ্ঞান সৃষ্টির পাশাপাশি বাঙালির সব অর্জনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চলতি বছরের 1 জুলাই এই বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা রাখলেও অতিমারির কারণে 5 মাস দেরিতে বুধবার শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। পড়ার সুযোগ পেয়েছি, তাই নিজেকে সবসময় অনেক গর্বিত মনে হয়। খুবই ভালো লাগছে, কারণ আমি এই বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করেছি। বাংলাদেশ বলতে যা বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে তাই বোঝায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও জাতি বিনির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা প্রত্যাশার কথা জানান অতিথিরা। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, স্বদেশের সংস্কৃতি, মননশীলতা সবকিছুর অগ্রভাগে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে একটি গবেষণামুখী শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে। গবেষণার মান বৃদ্ধি ও নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় গৃহীত নানা পদক্ষেপের কথা জানান উপাচার্য। যদি কোনো একক প্রতিষ্ঠান অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে থাকে, সেটা নিঃসন্দেহে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন জ্ঞান সৃষ্টিতে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিক্ষা ও গবেষণা মানে মূল সূচক। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যাত্রাপথে নেতৃত্বের ভূমিকায় থাকবে। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত চলবে শতবর্ষের অনুষ্ঠানমালা। শতবর্ষ উদযাপনের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে গগনচুম্বী প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব না কষে আগামী দিনে নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেশি অবদান রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।